বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও তোমাদের দ্বারা ভালো আছি। এই দুর্যোগকালীন সময়ে এবারে ঈদটা আমাদের কাছে একটু ভিন্ন রকম ঈদে পরিণত হয়েছে। এই ঈদের আনন্দ আমাদের নিজেদের সবারই বাসায় আনন্দটা উপভোগ করতে হচ্ছে। ঈদের পরে আমি আবার আসছি কালুখালী উপজেলা অনলাইন স্কুলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়, কালুখালী, রাজবাড়ি। আমি আজকে তোমাদের সঙ্গে আসি আজকে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসের সপ্তম অধ্যায়ে আমি খতিয়ান নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে খতিয়ান। খতিয়ান বই। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কী হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? অবশ্যই আজকে আলোচ্য বিষয় হচ্ছে খতিয়ান বই। তাহলে আমাদেরকে জানতে হবে যে আসলে খতিয়ানটা কী জিনিস। খতিয়ান সম্পর্কে আমরা আমাদের ধারণা বলতে দেবো। গত ক্লাসে আমাদেরকে বাড়ির কাজ হিসাবে খতিয়ানটা আলোচনা দেখতে বলা হয়েছিল। আমি আজকে সেই খতিয়ান নিয়ে আলোচনা করব তোমার সামনে। প্রথমে আছে আমরা খতিয়ানটা কী, ইংরেজি লেজার। ইংরেজি লেজার শব্দের ইংরেজি লেজার দেখো LEZER। ইংরেজি লেজার শব্দের অর্থ হচ্ছে খতিয়ান। এই লেজার শব্দটা আসছে কোথা থেকে? ইংরেজি লেজ, অর্থাৎ লেজ শব্দ থেকে আমরা বলতে পারি এই লেজ শব্দ থেকে আমাদের লেজারের উৎপত্তি হচ্ছে। তাহলে আমরা বলবো যে লেজ অর্থ কী? এখানে লেজ বলতে আমরা কী বলছি? লেজ হচ্ছে তাক বা সেট। এই লেজ অর্থ হচ্ছে তাক বা সেট। লেজ, তাহলে আমরা তোমাদের কাছে আমার প্রশ্ন থাকবে যে আসলে লেজ শব্দের অর্থটা কী? লেজ শব্দের অর্থ হচ্ছে তাক বা সেট। একটা পরিবারের গৃহস্থানে অনেক জিনিসপত্র থাকে। একবার সেই পরিবারের এই তাকে তার গৃহস্থানে জিনিসপত্র অনেক জিনিসপত্র সুন্দরভাবে সারিবদ্ধভাবে রেখে দেওয়া হয়। ঠিক আমাদেরও এইখানে যে এই সেলটা তেমন আর তেমনি লেজার বা খতিয়ানে কী হচ্ছে? লেজার বা খতিয়ানে কী হচ্ছে? আমাদের ব্যবসায়িক লেনদেনগুলো সংক্ষিপ্ত আকারে শ্রেণীবদ্ধভাবে শ্রেণীবিন্যাস করে স্থায়ীভাবে এই খতিয়ানে বা লেজার লেখা হয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে খতিয়ান হচ্ছে ইংরেজি লেজার শব্দ, অর্থাৎ লেজারটা কোথা থেকে আসছে? লেজ থেকে লেজারের উৎপত্তি। আর লেজার তো তাক বা সেল, যেমন পরিবারের জিনিসপত্র তাক বা সেলফে রাখা হয়, ঠিক তেমনি আমাদের ব্যবসায়ী লেনদেনগুলো সংক্ষিপ্তভাবে শ্রেণীবিন্যাস করে এই লেজার বা খতিয়ানে রাখা হয়। এরপরে আমরা আসি, তাহলে আমরা বুঝলাম যে খতিয়ানের অর্থ কী আমরা বুঝতে। এরপরে আমরা আসি আমরা খতিয়ানকে কীভাবে সংজ্ঞায়িত করতে পারি সেটা আমরা বলে দেখব যে খতিয়ান কাকে বলে। অর্থাৎ এর আগে জাবেদা বলে আলোচনায় বলেছিলাম যে জাবেদা হচ্ছে হিসাবে কি প্রাথমিক বই, সহকারী বই। আর খতিয়ানটা হচ্ছে হিসাবে স্থায়ী বই, পাকা বই, এটা কিন্তু বলা হয়েছিল। কিন্তু আর এখানে আমরা তাহলে খতিয়ানকে কীভাবে সংজ্ঞায়িত করবো? আমরা সংজ্ঞায়িত করবো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কিন্তু মনোযোগ দিয়ে শুনবা। আমরা হিসাব রক্ষণের যে প্রধান বইতে কী বলতে পারি? হিসাব রক্ষণের যে প্রধান বইতে একটি কারবারের আর্থিক লেনদেনগুলোকে শ্রেণীবিন্যাস করে ভিন্ন ভিন্ন শিরোনামে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়, তাকে আমরা কী বলবো? খতিয়ান বলব। তাহলে আমরা কীভাবে সংজ্ঞায়িত করতে পারি শিক্ষার্থী বন্ধুরা?
আমরা বলতে পারি যে হিসাবরক্ষণের যে প্রধান বইতে একটি কারবারের আর্থিক লেনদেনগুলোকে শ্রেণীবিন্যাস করে ভিন্ন ভিন্ন শিরোনামে ভিন্ন ভিন্ন এই কথা খেয়াল রাখবা ভিন্ন 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 শিরোনামে স্থায়ীভাবে যে বইতে লিপিবদ্ধ করা হয় সেটি হচ্ছে খতিয়ান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার বুঝতে পারছি যে খতিয়ানটা কী জিনিস, খতিয়ান যাতে করতে হয়েছে, খতিয়ানে কী করতে হবে, খতিয়ানের সংজ্ঞায়িত করতে পারবো আমরা, অবশ্যই পারবো না, অবশ্যই আমরা মনে করবো। আমরা একটা কথা বলি যে খতিয়ানকে হিসাবে কী বই বলা হয়? পাকা বই বলা হয়, প্রধান বই বলা হয়, স্থায়ী বই বলা হয়। এই স্থায়ী প্রাথমিক বই যেগুলো সেগুলোকে প্রাথমিক পর্যায়ে রক্ষণাবেক্ষণ করার পরে সেটা কেমন যখন পাকা বইতে হয় তখন আর প্রাথমিক বইয়ের তেমন কোনো নাও করতে পারে, কিন্তু এটি হচ্ছে আমাদের খতিয়ান হিসাবে কী বই? পাকা বই। এখন আমরা একটা জিনিস খেয়াল করতে হবে যে সমস্ত কিছুরই কিন্তু গুরুত্ব আছে। আমার একটা গুরুত্ব আছে, তোমার একটা গুরুত্ব আছে, পৃথিবীতে অনেক কিছু আছে, অনেক কিছুর গুরুত্ব, সমস্ত কিছু গুরুত্ব। ঠিক সেভাবে আমরা খতিয়ানের অনেক গুরুত্ব আছে, সেই গুরুত্বটা কী আমরা দেখতে পারি? খতিয়ানের খতিয়ানের গুরুত্বটা আমাদের কী জিনিস? আমরা আসলে লেনদেনগুলো প্রথম অবস্থায় বা প্রাথমিকভাবে কোথায় আমরা করতে পারি? আমরা জাবেদা বইতে আমরা লিপিবদ্ধ করি, আর এই জাবেদা থেকে আবার সমস্ত কিছু মোট আয়, মোট ব্যয়, মোট সম্পদ, দায়, এগুলো তথ্য আমাদের জানা সম্ভব হয় না। ঠিক আমরা এই খতিয়ান থেকে কিন্তু আমরা যেহেতু খতিয়ানটা আমাদের ভিন্ন ভিন্ন শিরোনামে খতিয়ানটা আমাদের লেখা হচ্ছে, আমরা খতিয়ান থেকে সহজেই ব্যবসা, মোট সম্পদ, মোট দায়, ক্রয় বিক্রয়, আমরা এইগুলো দেনা পাওনা ইত্যাদি করে আমরা জানতে পারি। আবার আরেকটা কথা হচ্ছে খতিয়ানটা এমন একটা জিনিস, এই খতিয়ানের থেকে আমরা খতিয়ানের মাধ্যম দিয়ে খতিয়ান করার পরে মাধ্যম দিয়ে আমরা কী করতে পারি? রেয়ামিল করতে পারি। রেয়ামিল করার পর কী হবে? হিসাবে গাণিতিক শুদ্ধতা। খতিয়ান ছাড়া রেয়ামিল করতে করা সম্ভব। আর যেহেতু গাণিতিক শুদ্ধতা না থাকলে পরে আর তো আমাদের কোনো কিছু, যদি আমি শুদ্ধ না হয় আমাদের কোনো কাজ নেই। ঠিক এটা হিসাব যদি শুদ্ধ না হয় সেই হিসাব দিয়ে প্রতিষ্ঠানের কোনো কিছু কাজ হবে। এই গাণিতিক শুদ্ধতা দায়ী করার পরে সেটাকে আমরা আর্থিক অবস্থা বিবরণ তৈরি করতে পারি। খতিয়ান কী করতে পারে? খতিয়ানের ভূমিকা একটা যে এখানে আমরা সুষ্ঠু ফলাফল সহায়তা করে। বলছে খতিয়ান আমাদের সহযোগিতা করে কীভাবে? এটা প্রতিষ্ঠানের কারবারের লেনদেনগুলোর সুষ্ঠু ফলাফল অর্জনের জন্য সহায়তা করে। কারণ কি? খতিয়ানের মাধ্যমে আমরা বুদ্ধি সম্পন্ন হবে, আমাদের গাণিতিক সূত্র দায়ী হবে, এই কারণে আমাদের সুষ্ঠু ফলাফল আমরা তৈরি করতে পারবো। দেনা পাওনা লাভ ক্ষতি নির্ণয়ে সাহায্য করে। এটা থেকে দেনা পাওনা ও লাভ ক্ষতি নির্ণয়ে সহায়তা করে। যেহেতু আমার খতিয়ানটা ভিন্ন ভিন্ন শিরোনামে করা হয়, বিভিন্ন দেনা পাওনা, কার কাছে কত টাকা দেনা, কত টাকা পাওনা আছে, এটার ভিত্তি করে আমরা লাভ ক্ষতি নির্ণয় করতে পারি। এটার মাধ্যমে আমাদের যেহেতু প্রতিষ্ঠানে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে লাভ ক্ষতি নিয়ে আমাদের সমস্ত কাজ, এই লাভ ক্ষতি নির্ণয় আমাদের এটা সহায়তা করে। তারপরে আমরা আসি আর দেখি আর্থিক অবস্থা নিয়ে। আর্থিক অবস্থা নির্ণয়ে সহায়তা করে।
একটা প্রতিষ্ঠানের আমাদের মূল জিনিসটা হচ্ছে কি, এই প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থা কেমন, সেই প্রতিষ্ঠানে কত টাকা সম্পদ আছে, কত টাকা দেনা আছে, কত টাকা মানুষের কাছে পাওনা আছে, কত টাকা দেনা আছে, সমস্ত কিছু আমরা এই আর্থিক অবস্থার মাধ্যমে, আর্থিক অবস্থার নিরূপণ করলে পরে আমাদের একটা প্রতিষ্ঠানের সমস্ত তথ্যটা, প্রতিষ্ঠানটা, কারবার প্রতিষ্ঠানটা তার সুন্দর, ভালো না মন্দ, লাভে আছে না লস আছে আমরা বুঝতে পারি। সেই জিনিসটাই নির্ণয় সহায়তা করে গেলা এই খতিয়ান। আবার এই খতিয়ানের মাধ্যমে আমি করতে পারি ভুল ত্রুটি সহজে ধরা যাবে। এখানে ভুল ত্রুটি সহজে ধরা পড়ে এবং সংশোধন করা যায়। অর্থাৎ যেহেতু খতিয়ানের যেগুলো নিয়ে আমরা কী করতে পারি, আমরা রেয়াবিল তৈরি করতে পারি। এই রেয়াবিল তৈরি করে কী করবো, হিসাবের গাণিতিক সূত্রটা যদি আমাদের রেয়াবিলের দুই পাশ সমান না হয়, তাহলে আমাদের বুঝতে হবে অবশ্যই কোথায় আমার হিসাবের সমস্যা আছে, ত্রুটি আছে। সেই কারণে বলছি এই খতিয়ানের মাধ্যমে এগুলো ধরতে পারবো। আর যদি কোথাও ভুল থাকে পরে সংশোধন করা যায়। সেই খতিয়ান দিয়ে আমরা করতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে যে ভুল ত্রুটি, সেই ভুল ত্রুটিগুলো আমরা সহজে আমরা করতে পারি, ধরতে পারবো। তাই তো এটাকে বন্ধুরা আর কী করতে পারি, হচ্ছে ব্যবসায়ের সঠিক সিদ্ধান্ত বলছি যে ব্যবসায়ের এই খতিয়ানের মাধ্যমে যে করতে পারবো, ব্যবসায়ের সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারি। যেহেতু আমাদের যদি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সঠিক থাকে, সুন্দর থাকে, তাহলে আমরা কী করতে পারি, আমাদের পরবর্তী পর্যায়ে আমরা কী কাজ করবো, কোনটা করবো, সঠিক আমরা সিদ্ধান্ত নিতে পারবো। এতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, সেটা কি বন্ধুরা? তাহলে অবশ্যই আমাদের এই খতিয়ানের অনেক অনেক গুরুত্ব আছে। এই খতিয়ানের গুরুত্বগুলো বিবেচনা করতে পারে আমরা বুঝতে পারবো আমাদের হিসাব আসলেও খতিয়ানটা হিসাবে কী বই, চূড়ান্ত বই, পাকা বই। এরপরে আমরা আসি এখানে দেখবো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে সবাই মনোযোগ দিয়ে আমরা এখন আসবো খতিয়ানটা আমাদের কীভাবে প্রস্তুত, কয় রকমভাবে প্রস্তুত করতে পারি। খতিয়ানটা আমাদের প্রস্তুত করতে হবে কয় রকম, খতিয়ান প্রস্তুত। খতিয়ান প্রস্তুত আমরা কয় রকম, দুই রকমভাবে। দুইটি ছকের মাধ্যমে দুইটি ছকের মাধ্যমে আমরা খতিয়ান প্রস্তুত করতে পারি। একটা হচ্ছে যার নাম হচ্ছে টি ছক, খেয়াল করো টি ছক। একটা হচ্ছে টি ছক আর একটা হচ্ছে চলমান যে ছক। টি ছক আর চলমান যে ছক, দুইটা ছকের মাধ্যমে আমরা কি করতে পারি, খতিয়ানটা আমরা প্রস্তুত করতে পারি। টি, খেয়াল করছো টিটা হচ্ছে কোনরকম এই যে ঠিক টির মাঝে দুই পাশে দুইটা সমান, দুই পাশে দুইটা দিকে সমান রাখতে হবে। আমাদের ছকটাকে প্রথমে কী করে আমরা দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। আর এই টি ছকের মাধ্যম দিয়ে আমরা কী করতে থাকবো, টি ছকের মাধ্যমে কী করবো, আমরা একটা নির্দিষ্ট সময় একটা প্রতিষ্ঠানের ব্যবসায়িক লেনদেনগুলো একটা নির্দিষ্ট একটা মাস আছে, যেই মাস হিসাব করবো, সেই মাসের শেষে আমরা এই
হিসাবে জের আমরা নির্ণয় করতে পারবো। কৃষকটা কেমন হবে, মানে দেখেন কৃষক যেহেতু কী বলছি যে মাঝে আছে দুই পাশের সমান, কৃষকটা হচ্ছে কৃষকের মোট কতগুলো ঘর থাকবে, কৃষকের মোট কতগুলো 8টি ঘর থাকবে। খেয়াল রাখবা কৃষকের মোট 8টি ঘর থাকবে। খেয়াল করবা মোট কয়টি, 8টি ঘর থাকবে, দুই পাশের সমান অংশ। আমরা দেখব এই যে এইটা অবস্থান দেখবো আমাদের এই যে একটা ছক দেখাচ্ছি, খেয়াল করবা এইখানে আমরা মাঝের বিভাগে ভাগ করবো। এই পাশে 4টি, ওই পাশে মোট 8টি ঘর থাকবে। এখানে খেয়াল করো 4 যোগ 4 8 সমান সমান 8। এক পাশে আমরা ডেবিট, আমরা ডান পাশে ক্রেডিট করবো, বাম পাশে ডেবিট করবো। এখানে আমাদের দেখেছে কি এই পাশে আমরা দেখবো ডেবিট, এই পাশে কী রাখবো আমরা ক্রেডিট। এখানে আমাদের একটা ঘর থাকবে কি তারিখ বিবরণ, এখানে আছে কি জাবেদা 20টা, তারিখ বিবরণ জাবেদা 20টা, টাকা ঠিক সেম একই, তারিখ বিবরণ জাবেদা 20টা, টাকা। কেমন দেখি হচ্ছে তারিখ, এখানে কি বিবরণ, এখানে জাবেদা 20টা, টাকা, এখানে আবার তারিখ বিবরণ জাবেদা 20টা, টাকা। খেয়াল করো কৃষকের ঠিক সেম, মাস দিয়ে বিভক্ত করবো দুই পাশের সমান। আর এই কৃষকে আমাদের কোনটা নির্ণয় করতে গেলে আমাদের একটা কাজ করতে হবে, ব্যালেন্স লাগবে, জেড লাগবে। সেই জেডটাকে আমরা কীভাবে আমরা জেডটাকে আমরা বের করবো সেটা খেয়াল করবা। হিসাবে জেড টানা আমরা এখন আসবো কি হিসাবে জেড টানা, এই জেডটাকে আমাদের অনেক কাজে লাগবে। এই হিসাবে জেড টানা আমরা আনবো এখানে হিসাবে কীভাবে হিসাবে জেড টানা হবে। তাহলে এখন আমরা কি আলোচনা করবো যে এখানে আমরা আলোচনা করবো যে হিসাবে জেড টানা বা ব্যালেন্সিং। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করবা হিসাবের জেড টানা বা বলে ব্যালেন্সিং। ব্যালেন্সিং জেড টানা বা ব্যালেন্সিং, এটা খেয়াল করবা। প্রত্যায়ন প্রস্তুতের সময় আমাদের প্রথম কাজটা কি বলতে পারবা? প্রথম কাজটা প্রথম কাজটা হচ্ছে পোস্টিং, অর্থাৎ জায়গা থেকে আমি যে লেনদেনগুলো আমার সম্পত্তি আছে সেইগুলো আমি প্রত্যেক পোস্টিং দেব। যখন আমার পোস্টিং হবে কৃষকের যেমন এক ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডগুলো আমি পোস্টিং দেবো। পোস্টিং দেওয়ার পরে কী হবে, পোস্টিং দেওয়ার পরে আমার আসবে কি ব্যালেন্সিং। ব্যালেন্স করতে হবে যে প্রত্যায়নের প্রস্তুতির ক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে পোস্টিং, পরবর্তী ধাপ হচ্ছে ব্যালেন্সিং। এখন ব্যালেন্সটা কী করতে হবে? ব্যালেন্স আমরা বলতে পারি কি ব্যালেন্স, দুজনের ভিতর ব্যালেন্স করা। কতটুকু দুজনের ভিতর পার্থক্য, দুজনের ভিতর যতটুকু পার্থক্য সেটা হচ্ছে ব্যালেন্স। তাহলে আমরা কীভাবে ব্যালেন্স করবো? প্রথমে কী করবো আমরা হিসাবে যেদিকে প্রথমে করবো হিসাবে ডেবিট দিকে যোগ করা। প্রথমে কী করবো আমরা যে ডেবিট দুটা দিক আছে না, একটা বলছে ডেবিট দিক আর একটা হচ্ছে ক্রেডিট দিক। এখন ডেবিট দিকে মোট যোগ করা, যোগফল করবো, আবার দেখবো ক্রেডিট দিকে, ক্রেডিট দিকে মোট যোগফল
দুই পাশে দুইটার যোগফল আমরা করবো। যোগফল নির্ণয় করার পর দেখবো যে দুইটার ভিতর কতটুকু পার্থক্য আছে। যেই পার্থক্য থাকবে সেটি হচ্ছে আমার জেড বা ব্যালেন্স। মনে করো ডেবিট দিকের মোট যোগফল হচ্ছে 5,000, আর ক্রেডিট দিকের মোট যোগফল কত টাকা? দেখো আমরা 3,500 টাকা। তাহলে কত থাকলো আমাদের? এখানে আমাদের থাকলো কত? এখানে থাকলো আমাদের দুধের পার্থক্য কত? 1,500 টাকা। 1,500, এইটা হচ্ছে জেড। এটা হচ্ছে কি জেড, অর্থাৎ ডেবিট দিকের যোগফল এবং ক্রেডিট দিকের যোগফল, দুই যোগফলের ভিতরে যে পার্থক্য থাকবে সেটি হচ্ছে আমার জেড বা ব্যালেন্স। আমি এরকম বলতে পারি যে আমরা বাজার করতে গেলে এবারে বাবা আমাকে যদি 50 টাকা দেন, 50 টাকা দেওয়া বাজার করার পরে যদি আমার বাজার করে আমি 40 টাকা বাজার করছি, আর কি আছে আমার তাহলে কয় টাকা বাকি আছে? বাকি আছে আমার আছে কত? 10 টাকা। যেহেতু 50 টাকা দিয়েছিল, 50 থেকে 40 বাদ দিতে থাকে 10 টাকা আমার যে ব্যালেন্স। তাহলে আমাদের বুঝতে পারবো আমরা ব্যালেন্সটা থেকে ডেবিট দিকের মোট যোগফল এবং ক্রেডিট দিকের মোট যোগফলের দুটার পার্থক্য, সেটা হচ্ছে যে এটা হতে পারে ক্রেডিট দিকের যোগফল বেশি হতে পারে, আবার ডেবিট দিকে কম হতে পারে, যে কোনটা হতে পারে। আমরা এবার আসি আমাদের কী হলো যে তাহলে আমরা জেডটা পেলাম, এটা পেলাম, এটাকে আমরা উদ্বৃত্ত বা জেড বলতে পারি বা ব্যালেন্স বলতে পারি, আমরা যেটাই নিই। এরপরে আমরা আসি কী করবো, যখন জেড নির্ণয় করা হয়েছিল তখন আমরা আরও কীভাবে হিসাবে বন্ধ করতে হবে। যেহেতু আমাদের যদি হিসাবে দু পাশে পার্থক্য আমাদের হয়ে যায় তখন হিসাবটা আমাদের কী করতে হবে? বন্ধ করতে হবে, হিসাব বন্ধ করতে হবে। আমরা কী করবো এবার? হিসাব বন্ধ করব, হিসাব বন্ধ করব। হিসাব বন্ধ করবো, হিসাব বন্ধ করলে কি জিনিস একেবারেই সহজ। আমার দুই পাশে একটা ডেবিট পাস, ডেবিট পাস আর হচ্ছে ক্রেডিট পাস। এই দুই পাশে যে মোট টাকা আমার এখানে লোকে 5,000 টাকা, এখানে লোকে আমার কত? 5,000 টাকা। এই অনেকগুলো টাকা আছে, এখানে ধরো 2,000, এখানে 2,000, এখানে 1,000 এরকম আছে, এখানে 3,000, এখানে 2,000 এরকম আছে। এই যে যোগ করার পরে যখন আমরা যোগ শেষ পরে আমরা দুইটা আমরা টান দেব। এই দুইটা টান দিয়ে কী হবে আমাদের এই হিসাব বন্ধ করে দিলাম, এখানে আমাদের আর কোনো লেনদেন হবে না। এরপরে আমরা আসবো, ঠিক আছে, এরপরে আমরা হিসাব বন্ধ করলাম, এরপরে আমরা হিসাব স্থানান্তর করতে হবে। আমাদের হিসাব স্থানান্তর করতে হবে। স্থানান্তর করতে হবে কীভাবে? যে একটা ডেবিট এবং ক্রেডিট পক্ষ আমরা বিস্তৃত করার পরে আমরা যে ব্যালেন্স তৈরি করলাম, ব্যালেন্সটা কী করতে হবে? ওই মাসে যেই মাসে হিসাব করলাম, আমরা মনে করো আমরা হিসাব করলাম জানুয়ারি মাসে, আমরা জানুয়ারি মাসে হিসাব করলাম, জানুয়ারি মাসে হিসাব করবো জানুয়ারি মাসের 30 তারিখে, অর্থাৎ একটা খেয়াল করো যে এই যে আমরা হিসাবটা করলাম, আমরা এখানে তারিখ টাকা, এখানে কি হবে? তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা টাকা, মানে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। এখানে ক্রেডিট পাস, এখানে ডেবিট পাস। এখানে ধরো 1 তারিখে আমার ডেবিটে টাকা ছিল 5,000, 7 তারিখে টাকা ছিল আমার 2,000, আর আমার 25 তারিখে টাকা ছিল 1,000। এটা এখানে মনে করো আমার এখানে 6 তারিখের টাকা ছিল আমার হচ্ছে এখানে 1,500, এখানে 15 তারিখের টাকা ছিল 1,000 টাকা, এটা আমার ছিল। এখন আমরা দেখো যে আমরা ব্যালেন্স নির্ণয় করছিলাম কীভাবে? এইখানে 5 7 তারিখে 8,000 টাকা,
এখানে 8,000 টাকা, এখানে কত টাকা আছে? এই দুটো পার্থক্য আমরা করবো। আমরা সহজভাবে বলতে পারি, আমরা কী করতে পারি, এইখানে এই পুরা যোগফল আমরা এখানে নিতে পারি 8,000 টাকা। এখন আমরা দেখি এই পার্থক্য কত, খেয়াল করছো পার্থক্য 2,500 টাকা, তাহলে 8,000 টাকা কী হবে, তাহলে 5,500 টাকা। আমরা এখানে কি দিতে পারি 5,500 টাকা। এখন হচ্ছে 8,000 টাকা, 5 আগে 6 আগে 7, 8,000 টাকা আছে। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? আমরা কী করবো, এটা যদি আমার জানুয়ারি মাস হয়, জানুয়ারি মাসটা শেষ কত তারিখে? 31 তারিখে। তাহলে আমরা 31 তারিখে আমরা লিখবো 31 তারিখে ব্যালেন্স সি ডি, অর্থাৎ এই যে 5,500 টাকা, যে অর্থাৎ এই পাঠের যোগফল এই পাঠের যোগফলের পার্থক্য ডেসটা আমার ব্যালেন্স বা যে এইটা, এটা হচ্ছে ব্যালেন্স সিট হিসেবে যাবে। ঠিক পরবর্তী মাসে আমরা যখন টাকাটা স্থানান্তর করবো ব্যালেন্স বিডি। জানুয়ারি তারিখ কী হবে? ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি 1 তারিখে কী হবে আমাদের ব্যালেন্স বিডি। এখানে কত টাকা? 5,500 টাকা। এটা এখানে বন্ধু গেল, আমাদের এইভাবে করতে পারি, হিসাব স্থানান্তর করতে পারি। এখন আমরা বলতে পারি যে ব্যালেন্স সিডি কি। ব্যালেন্স সিডি বলতে আমরা বলি ক্যারিড ডাউন, ব্যালেন্স বিড বলতে আমরা ওয়ার্ড ডাউন। এখানে বলছে নিচে নিত, এখানে হচ্ছে উপর থেকে পানি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে প্রক্রিয়াটা আমরা আলোচনা করলাম, এই প্রক্রিয়াটা আমরা বুঝতে পারলাম যে এখন যদি তোমাদের কাছে প্রশ্ন আসে যে আসলে প্রক্রিয়াটা কী, তোমরা বলতে পারবো অবশ্যই প্রক্রিয়া হচ্ছে ইংরেজি রেজাল্ট শব্দ থেকে প্রক্রিয়ার উৎপত্তি, আর রেজাল্টের অর্থ প্রক্রিয়া, আর রেজাল্টের কোথা থেকে আসছে? লেস শব্দ থেকে। তাহলে তোমাদের আমার বুঝতে থাকবে যে লেস শব্দের অর্থ কী। অবশ্যই তোমরা বলবা লেস শব্দের অর্থ হচ্ছে কি? সেল বা দাম। এখন যদি তোমাদের কাছে প্রশ্ন আসে এখানে যে প্রত্যান হিসাবে কোন বই, তখন বলছিলাম কি প্রত্যান হিসাবে স্থায়ী বই বা পাকা বই, তাই তো শিক্ষার্থী বন্ধুরা? এখন তোমাদের কাছে যদি আরও প্রশ্ন আসে যেখানে লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কোনটি, যেহেতু বলছিলাম স্থায়ী বই, তাহলে অবশ্যই তোমরা উত্তর করবা লেনদেনের হচ্ছে স্থায়ী, অর্থাৎ সর্বশেষ আশ্রয়স্থল কোনটা? খতিয়ান বই। এখানে খতিয়ান, এখানে আমরা আসতে পারি এখানে সিডি শব্দের অর্থ কী, তোমরা অবশ্যই বলবা ক্যারিড ডাউন। আর এখানে যদি আসে যে বিড শব্দের অর্থ কী, আমরা বলি ব্যালেন্স বিডি বলে কি? ওয়ার্ড ডাউন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব কীভাবে আমাদের খতিয়ানে চলমান যে ছক এবং কৃষকের মাধ্যমে আমরা খতিয়ানটা আমরা প্রস্তুত করতে পারি, কীভাবে খতিয়ানে আমাদের প্রস্তুত করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে তোমাদের সঙ্গে। ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, ঘরেই থাকো। আমরা ঘরে থেকে এই মহামারীর দুর্যোগকে আমরা জয় মোকাবেলা করবো। ঠিক একসময় আবার আমরা সেই সকালের সোনালি সূর্যকে আপনাদের মাঝে উঠিত হবে। ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ।